ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব। তো লাস্ট কাইনেমেটিক্সের ওয়ান ডাইমেনশনাল মোশন আলোচনা করেছিলাম। তো ওয়ান ডাইমেনশনাল মোশনটা কী ছিল? একটা সরলরেখা বরাবর গতি। এখন 2Dও মোশন আছে, মানে একটা তলে গতি আছে, বা 3D বা স্পেসে যদি কোনো মোশন হয়, সেক্ষেত্রে কোনো মোশনকে, কোনো কণার মোশনকে কিন্তু আমরা খুব সহজে ওয়ান ডাইমেনশনাল মোশনের কনসেপ্টে এগোতে পারি না। মানে একটা ডিরেকশনের কিন্তু দরকার পড়ে যায়। সেই ডিরেকশন রিলেটেড এবং ফিজিক্সে বহু কিছু পরবর্তীতে বহু রাশির সাথে দেখা পাবো, যেখানে ভেক্টর নামক এই কনসেপ্টের সাথে আমাদের পরিচিত হবে। তো ভেক্টর চ্যাপ্টারটা আমাদের ক্লাস 11-এর তো বটেই, ফিজিক্সের কিন্তু একেবারে অমূল্য একটা কনসেপ্ট, এবং এই চ্যাপ্টারটার উপর কনসেপ্ট করে ফিজিক্সে বহু কিছু কিন্তু খুব সহজভাবে ব্যাখ্যা করা যাবে। ঠিক আছে, তাহলে ভেক্টরের আমি আজকের ক্লাসে চলে আসছি, কীরকমভাবে আমরা সেই ভেক্টরটা দেখা যায়। তো ভেক্টরের ফার্স্ট আমরা রাশির কথা আলোচনা করি, যে ভৌত রাশিগুলো, কোয়ান্টিটি। রাশি কয় প্রকারের আমরা ছোটোবেলাতেও পড়েছি, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। এর আগেও আমরা নামটা তো অবশ্যই শুনেছি, ভেক্টর। তো স্কেলারটা কি? যার শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই। উদাহরণ যদি কোনো জিনিসের ভর, মাস, সময়, টাইম, কোনো ক্ষেত্রফল, যদিও পরবর্তীতে জানবো ক্ষেত্রফলটা কোনো কোনো ক্ষেত্রে ইউজ করি আমরা ভেক্টর হিসেবেও, ঠিক আছে। তো আপাতত কিন্তু ক্ষেত্রফলটা, যেমন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেভাবে করি, সেটা হয়তো স্কেলার রাশি, বা যদি ভলিউম, আয়তন। তো এই যে জিনিসগুলো, তো এইগুলো সবগুলোই আমাদেরই হচ্ছে, দৈর্ঘ্য হোক, কোনো একটা জিনিসের স্পেসিফিক যে দৈর্ঘ্য চাই, সেক্ষেত্রে এইগুলো আমরা স্কেলার রাশি। কেন? এর মানই সাফিসিয়েন্ট সব কথা বলে দেয়। কেন, কোনো জিনিসের ভর যদি বলি 5 কেজি আছে, আরও 5 কেজি যদি অ্যাড করা যায়, তাহলে ডেফিনেটলি ওটা 10 কেজি হবেই। ঠিক আছে, ওটা কখনোই হবে না 5 কেজি অ্যাড করে দিলে যে আমার ভরটা কমে গেল, সেক্ষেত্রে হবে না। কিন্তু এই ভেক্টর রাশিটা স্পেসিফিক্যালি কেন, এর মানও আছে প্লাস অভিমুখটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা ডেফিনেশন তো জানি যে কোনো যে রাশিগুলোর মান আর অভিমুখ দুটোই আছে, সেটাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে মানও আছে আর অভিমুখও আছে। তাহলে এই অভিমুখটার দরকারটা কীভাবে পড়ে, ছোট্ট উদাহরণ দিয়ে একটা বুঝি। সাপোজ একটা তলে কোনো একটা ব্লক রাখা আছে। তো এই ব্লকটাকে ধরা যাক আমি এই বরাবর, একদম এই তলের, এই যেখানে তলে আছে সেই তলের থেকে লম্ব বরাবর আমি একটা বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করছি। ধরলাম এফ = 2 নিউটন বল আমি প্রয়োগ করেছি। যদি এই তলটা খুব শক্তপোক্ত হয়, তাহলে প্রবাবিলিটি কি, এর কোনো মুভমেন্ট হবে না, মানে বস্তুটা যেমন যেখানে আছে সেখানেই থাকবে, বস্তুটার কোনো গতির সৃষ্টি হবে না। কারণ বল প্রয়োগের পরে আমরা জানি একটা বস্তুর গতি মানে ত্বরণ সৃষ্টি হয়, স্থির অবস্থা থেকে কোনো একটা বেগ লাভ করে মানে ডেফিনেটলি ত্বরণ সৃষ্টি হচ্ছে। তো এখানে কোনো ত্বরণের সৃষ্টি হবে না। কিন্তু একই বলটা যদি আমি এই একদম লম্বভাবে বাদ দিয়ে যে কোনো একটা অ্যাঙ্গেলে, এবং সবচেয়ে ভালো রেজাল্ট পাবো যদি এটা এই অনুভূমিক বরাবরই এই 2 নিউটন বল প্রয়োগ করি, এবং এটা খুব একটা যদি ভারী বস্তু না হয়, তাহলে ডেফিনেটলি এটা কিন্তু এই বরাবর অগ্রসর হয়ে যাবে। তাহলে কি দেখলাম, যে এই 2 নিউটন বলটা এই লম্বভাবে প্রয়োগ করছি আর একবার অনুভূমিকভাবে প্রয়োগ করছি, তার মানে ডিরেকশনটা কিন্তু ম্যাটার করছে। তাহলে এই ধরনের যে রাশিগুলো আছে, বল হোক, বেগ হোক, সরণ হোক, তাহলে এই ধরনের রাশিগুলোর কিন্তু অলওয়েজ কিন্তু একটা ডিরেকশনের জন্য কিন্তু রাশিগুলোর কিন্তু স্পেশালিটি চলে আসে। কারণ এখানে আমি এফ বল প্রয়োগ করলাম, আবার অনুভূমিকভাবে একই মানের বল প্রয়োগ করেছিলাম, তাহলে এখানে সামাও এটা নিউট্রালাইজ হয়ে গেল, কিন্তু এখানে এটা নিউট্রালাইজ হলো না। তা ডেফিনেটলি বিপরীত দিক থেকে একটা বল সৃষ্টি হচ্ছে। তার মানে এই প্লাস এই দিকে বল হচ্ছে, মাইনাস এই দিক থেকে বল আসছে। তাহলে এই জিনিসগুলো কখন আমরা আসবো, যে রাশিগুলোর ক্ষেত্রে ডিরেকশনটা ম্যাটার করে, সেই রাশিগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। উদাহরণ কি, সবচেয়ে সহজ উদাহরণ বা সবসময় ফিজিক্সে কাজে লাগে, সেটা কি, বল, ফোর্স যেটা দেখালাম, সরণ যেটা অতিক্রান্ত দূরত্ব, যেভাবে বলি আমি ভেক্টর স্কেলারের ক্ষেত্রে, যে এরকম যদি অতিক্রান্ত দূরত্ব, সরণটা কি, এই বিন্দু থেকে ওই বিন্দুতে নির্দিষ্ট একটা অভিমুখ দিয়ে দিই, যে এ বি বরাবর, এই কথাটা লিখি আমরা এ বি বরাবর, তখন এটাকে বলি আমরা এ বিটাকে সরণ বলি, আর যে গতিপথটা আছে সেটাকে আমরা অতিক্রান্ত দূরত্ব বলি। তো একইভাবে বেগ, ঠিক আছে। তো বহু রাশির সাথে আমাদের দেখা হবে। স্কেলারের ক্ষেত্রে আরও একটা এর আগেও পেয়েছিলাম আমরা, কার্য, স্কেলারের যেমন উদাহরণে। তো এইভাবে বহু রাশি আমরা জানবো এবং জেনে আছি, যেগুলো স্কেলার না ভেক্টর। এখন ধরা যাক যদি এই মান আর অভিমুখী কিন্তু সব কিছু নয়,
মানে তার সাথে আর একটা স্পেশাল, মানে ভেক্টরে একটা স্পেশাল প্রপার্টি আছে, মান প্লাস অভিমুখ আছে, আরেকটা স্পেশাল প্রপার্টি আছে। কী প্রপার্টি? সাপোজ আমি যদি কারেন্টের কথা চিন্তা করি, প্রবাহ মাত্রা, তো কারেন্টের ক্ষেত্রে কি হয় যে সাপোজ এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল যদি হয় কোনো ব্যাটারি, তাহলে পজিটিভ টু নেগেটিভে কারেন্টটা ফ্লো হয়, তাহলে এরও তো একটা পার্টিকুলার ডিরেকশন আছে, মান তো ডেফিনেটলি আছে। তো তাও কেন আমি একে স্কেলার বলি? কারেন্ট কিন্তু ডেফিনেটলি স্কেলার রাশি, তো তাও কেন আমি একে প্রবাহ মাত্রা বা কারেন্টকে স্কেলার রাশি বলি? কারণ এই কিন্তু পার্টিকুলার একটা অ্যালজেব্রা মেনে চলে না, মানে পার্টিকুলার একটা ম্যাথামেটিক্যাল, মানে ভেক্টরে কিন্তু নিজস্ব একটা ম্যাথামেটিক্স আছে, সেই ম্যাথামেটিক্সটাকে বলি আমরা ভেক্টর অ্যালজেব্রা। যেমন আমরা অ্যালজেব্রাতে যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি, তেমন ভেক্টরের ক্ষেত্রেও একটা ডিফারেন্ট ওয়েতে আমরা কিন্তু এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে থাকবো, এবং আমাদের কিন্তু মেন আলোচনার বিষয়ই হচ্ছে এই ভেক্টর অ্যালজেব্রা। এই ভেক্টরের থ্রু আউট কোর্সে আমরা কিন্তু ভেক্টর অ্যালজেব্রা সম্বন্ধে বেশি ডিসকাস করব। তাহলে বোঝা গেল, তাহলে ভেক্টরের দুটো স্পেশাল প্রপার্টি কি? একটা হচ্ছে আমার যে ভেক্টরের মান প্লাস অভিমুখ তো হবেই, অভিমুখ তো ডেফিনেটলি আছে, যেই ভৌত রাশিগুলোর মান আর অভিমুখ আছে, আর যে ভেক্টর রাশিগুলো, যে রাশিগুলো ভেক্টর অ্যালজেব্রা মানে একটা স্পেসিফিক ম্যাথামেটিক্স মেনে চলে, সেই রাশিগুলোকে আমরা বলবো ভেক্টর রাশি। ঠিক আছে? তাহলে এই ভেক্টরের এই ডেফিনেশন বা যেভাবে আমরা ভেক্টরকে প্রকাশ ভেক্টরের ধারণার পর যে কেমনভাবে ভেক্টর রাশিগুলো কী কী হয় না হয়, তারপরে আমি চলে আসছি যে ভেক্টরকে কীভাবে আমি রিপ্রেজেন্ট করব। ভেক্টর নর্মালি একটা ভেক্টর যদি এ একটা ভেক্টর হয়, তাহলে রিপ্রেজেন্ট করবো এর মাথায় একটা অ্যারো দিয়ে। এই অ্যারোটা অলওয়েজ বোঝায় যে এই একটা ভেক্টর রাশি। আর যদি শুধু আমি মান দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বোঝাই এটাকে যে এটা আমার স্কেলার। তাহলে এর স্কেলার ফর্ম হচ্ছে এটা, বা অনেক সময় লিখি আমরা এইভাবে, দুটো প্যারালাল লাইনের মধ্যে এ ভেক্টরটাকে ঢুকিয়ে দিলে এটা এই জিনিসটাকে বলা হয় মডিউলাস অফ এ বা মড অফ এ বা মডিউলাস অফ এ ভেক্টর। মানে কথাটার অর্থ হচ্ছে এ ভেক্টরের স্কেলার মান, মানে মানটা করে মান আর অভিমুখ নিয়ে তো ভেক্টর আছে, তাহলে এ ভেক্টরের মান। তাহলে আমি এই ভেক্টরকে যদি লিখি এভাবে, কি লিখতে পারি? একটা মড ভেক্টর, ওর মান আছে ইন্টু একটা দিক আছে, আমি আপাতত এটাকে দিক হিসেবেই লিখলাম, একটা ডিরেকশন কিছু আছে। ঠিক আছে, আমি ব্র্যাকেটের মধ্যেই থাকুক, এই ডিরেকশনের জন্য যার ভেক্টর সাইনটা এসছে। তাহলে ভেক্টরের মধ্যে দুটোই আছে, একটা মানও আছে, দিক আছে, তাই অ্যাকচুয়ালি এইভাবে আমি করলাম। আর এটাকে রিপ্রেজেন্ট করা যায় এর মাথায় বার দিয়ে। এবার আমি কয়েকটা স্পেশাল ভেক্টরগুলোর সাথে একটু পরিচিত হই, কেমন কোনটাকে ভেক্টর কীভাবে বলে। নাম্বার 1 চলে আসছি, ইকুয়াল ভেক্টর মানে সমান ভেক্টর। আগে ইকুয়াল ভেক্টর বলা হয়, সাপোজ এটা একটা এ ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরের একই দৈর্ঘ্য নেব আমি, একই দৈর্ঘ্য আর একই অভিমুখ বরাবর যদি আমি বি একটা ভেক্টর নিতে পারি। কি বললাম? এ একটা ভেক্টর, এই ভেক্টরের একই, সাপোজ এটা 3 একক দৈর্ঘ্য আছে, 3 একক দৈর্ঘ্য আছে, সিম্পলি আমি 3 একক দৈর্ঘ্যই আমি ড্র করব, প্লাস একই দিক, এটা যদি পূর্ব দিক বরাবর হয় এটাকেও পূর্ব দিক বরাবর করব। তাহলে দুটো ভেক্টরের যদি মান আর অভিমুখ একই থাকে, তাহলে দুটো ভেক্টরকে তখন আমি এ আর বি ভেক্টরকে বলবো এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, এটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। বোঝা গেল? নেক্সট, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল ভেক্টরটা কি? এখন ধরা যাক যে আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, এবার আমি এই ঘুরে আমি এই পয়েন্টে আবার চলে এসেছি। তাহলে যদি জিজ্ঞেস করা হয় আমার সরণ কত, ঠিক আছে, সরণকে আমি যদি এস লিখি, এবার সিম্পলি এস দিলে হবে না, কারণ সরণ হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? এর আগে চ্যাপ্টারে আমরা সরণ কখনো এস লিখতে ভুলে এসেছিলাম, বা হলেও হয়তো ঠিক হতো, কারণ তখন আমরা জানি না, মানে ভেক্টরের আমাদের কনসেপ্ট আসেনি। তাহলে এখন কিন্তু এই ভুলটা করবো না, এসে মাথায় কিন্তু ডেফিনেটলি অ্যারোটা দিতেই হবে। তাহলে এস ভেক্টর রাশি যদি বলি, এখন সরণ কত, তো এই বিন্দু থেকে যাত্রা করে আবার এই বিন্দুতে ফিরে এসছে, তার মানে আমার সরণ হচ্ছে প্রথম বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে দূরত্ব, সেটা হচ্ছে 0, তাহলে 0। কিন্তু এখানে 0 দেওয়াটা কি ঠিক হবে? কারণ 0 তো অ্যাকচুয়ালি ওর মান, কিন্তু ডিরেকশন যদি বলা যায়, তার জন্য যেহেতু সরণ হচ্ছে ভেক্টর রাশি, ওই জন্য 0-র মাথায় একটা ভেক্টর সাইন পড়বে। তাহলে নাল ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করবো কী করে? 0 লিখে তার মাথায় একটা অ্যারো দেবো, এটা হচ্ছে আমাদের নাল ভেক্টর। আরও একভাবে নাল ভেক্টর পেতে পারি, কীরকমভাবে? সাপোজ আমি এই বরাবর একটা
ফোর্স অ্যাপ্লাই করছি, এফ ইকুয়াল টু 2 নিউটন আমি ফোর্স অ্যাপ্লাই করেছি। ঠিক একই বিন্দুতে আমি উল্টো দিক বরাবর যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি, এফ ইকুয়াল টু দিয়ে 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে মোট ফোর্স কত হলো? মোট ফোর্স মানে এই বিন্দুতে টোটাল ফোর্স কত হলো? এটাও ভেক্টর আছে, কত হলো? যেহেতু দুটো বিপরীতমুখী কী করে প্লাস অফ -2 বিপরীত যায়, তাহলে আমার 0। তাহলে আবার কী হলো? 0 মানে কি? 0 আবার ভেক্টর সাইন দিতে হবে। এইভাবে আমরা কিন্তু নাল ভেক্টরের কনসেপ্টটা পাই। তাহলে নাল ভেক্টর যার কোনো মানও নেই, মান শূন্য, আর কোনো নির্দিষ্ট দিকও নেই, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা নাল ভেক্টর। ম্যাথামেটিক্সে কিন্তু খুব কাজে লাগে। এবার চলে আসি থার্ড, নেগেটিভ ভেক্টর। একটু আগে যেটা দেখালাম সেই জিনিসটাকেই নেগেটিভ ভেক্টর, ঋণাত্মক ভেক্টর। নেগেটিভ ভেক্টরটা কি? এই একটা ভেক্টর ড্র করলাম, ঠিক একই মান কিন্তু ঠিক 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো, অভিমুখটা ঠিক এই যে ঘটনাটা কি বলে? অ্যান্টি প্যারালাল, মানে এর সাথে ঠিক 180 ডিগ্রি কোণে মানটা কিন্তু সেম থাকবে। তাহলে এই ভেক্টরের নেগেটিভ ভেক্টর কী হলো? -a ভেক্টর। মানে একটা বস্তু কণা যদি পূর্ব দিক বরাবর 3 কিলোমিটার বেগে যাচ্ছে, তার নেগেটিভ ভেক্টরটা কী হয়? যে ওই বস্তু কণাটা যদি পশ্চিম দিক বরাবর 3 কিলোমিটার বেগে 3 কিলোমিটার পার সেকেন্ড বেগে যায়, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ভেক্টর। তাহলে নেগেটিভ ভেক্টর যে কোনো ভেক্টর আর না তার নেগেটিভ ভেক্টরের যোগফল কী হয়? নাল ভেক্টর। যদি পরীক্ষায় অনেক সময় কোয়েশ্চেন করা হয় যে কোনো ভেক্টর আর নেগেটিভ ভেক্টরের সবসময় অ্যাডিশন করে আমরা কী পাবো? নাল ভেক্টরটাই পাই। তাহলে নেগেটিভ ভেক্টরটা বোঝা গেল যে সেম ভেক্টরের ঠিক যে ভেক্টরটা নিয়ে গেছে সেই ভেক্টরের ডিরেকশনটা ঠিক 180 ডিগ্রি করে দেবো, মানটা কিন্তু সেম থাকবে, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ভেক্টর। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, কোলিনিয়ার ভেক্টর। টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। কোলিনিয়ার ভেক্টর কাকে বলা হয়? এই একটা ভেক্টর ড্র করলাম, এ ভেক্টর, ঠিক একইভাবে সমান্তরালভাবে আমি বি ভেক্টর একটা ড্র করলাম, এটাকে কি বলে? প্যারালাল। ঠিক এর সমান্তরাল কিন্তু এটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল, এটা একটা সি ভেক্টর ড্র করলাম। এখন এই তিনটে ভেক্টরের মধ্যে একটা জিনিস কমন আছে, তিনটে ভেক্টর কিন্তু আইদার একে অপরের সাথে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই এ বি সি তিনটে হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। তাহলে কোলিনিয়ার ভেক্টরের শর্ত কি? যদি ভেক্টররা যতগুলো ভেক্টরের কথা আইদার 0 ডিগ্রি অর 180 ডিগ্রি যদি নিজেদের মধ্যে অ্যাঙ্গেল করে থাকে, তখন সেইগুলোকে বলবো আমরা কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, এক রৈখিক বা এক রৈখিক ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর। নেক্সট, কোপ্ল্যানার ভেক্টর। কোপ্ল্যানার মানে একই তলে আছে। এই যে বোর্ডের তল আছে, এটা একটা বোর্ড আছে, এটা 2D, ঠিক আছে? সাপোজ যদি এটাকে এক্স অ্যাক্সিস ধরি, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে এটা 2D XY প্লেন একটা। তাহলে XY প্লেনে ধরলাম আমি একটা ভেক্টর করলাম এ ভেক্টর, এখানে একটা ভেক্টর করলাম বি ভেক্টর, এখানে একটা ভেক্টর করলাম সি ভেক্টর, আর একটা ভেক্টর করলাম এই বোর্ডের থেকে লম্ব হবে, যেটাকে আমি ডট ডট করে দেখাচ্ছি, ডি ভেক্টর করলাম। তো চারটে ভেক্টরের মধ্যে কার মধ্যে সিমিলারিটি? তিনটে ভেক্টরের মধ্যে এ বি সি একই প্লেনে আছে, বাট ডি কিন্তু একই প্লেনে নেই, এ কিন্তু এই বোর্ডের সাথে লম্ব হবে যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশনে আছে। মানে সাপোজ এই চকটা যদি ডি ডিরেকশনে আছে, এদের বাইরের দিকে বা ভেতরের দিকে কোনো একটা থাকতে পারে। তো বোর্ডের যে প্লেনে নেই, মানে এই তলে যেহেতু অবস্থান করছে না, তাহলে ডি ভেক্টরকে এইগুলো ভেক্টরে কোপ্ল্যানার ভেক্টর বলবো না। কোপ্ল্যানার মানে এখানে কোনগুলো কোপ্ল্যানার? এ বি সি তিনটে হচ্ছে কোপ্ল্যানার ভেক্টর, এরা কিন্তু একই তলে আছে। এই কনসেপ্টটা কোপ্ল্যানার ভেক্টর কি, মানে কোপ্ল্যানার ভেক্টর কী করে বুঝবো যে একটা কতগুলো ভেক্টর কোপ্ল্যানার কি কোপ্ল্যানার নয়, তার জন্য কিন্তু আমার ভেক্টরে এই যে বললাম ভেক্টরের অ্যালজেব্রাটা ভালো করে শিখবো, ভেক্টর অ্যালজেব্রা শিখে কিন্তু খুব ভালো করে প্রুফ করা যাবে। নেক্সট, নাল ভেক্টর, নেগেটিভ, কোলিনিয়ার, কোপ্ল্যানার, ইকুয়াল ভেক্টর। নেক্সট অর্থোগোনাল ভেক্টর বলছি, অর্থোগোনাল। অর্থোগোনাল মানে কি? সাপোজ এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, এ বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলবো এ ভেক্টর লম্ব বি ভেক্টর, বা এভাবে বলে থাকি আমরা এ অর্থোগোনাল ভেক্টর হলো বি এর, এ বি হচ্ছে একে অপরের অর্থোগোনাল ভেক্টর, কারণ একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ হয়ে থাকে।
নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট এবং এর কনসেপ্টটা জানতে হবে ইউনিট ভেক্টর, এবং এটাকে আমি সবগুলোকে মুছে দিয়ে আমি কিন্তু নেক্সট ইউনিট ভেক্টরটা করছি। ইউনিট ভেক্টর বা বাংলায় কি বলবো, একক ভেক্টর। এই ইউনিট ভেক্টর দিয়েই আমরা যে বড় বড় ভেক্টরের রাশিমালাগুলো লিখব, ইউনিট ভেক্টর দিয়েই কিন্তু রিপ্রেজেন্ট করব। তাহলে ইউনিট ভেক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। একক ভেক্টর নামটাতে একক বা ইউনিট লেখা আছে, মানটা আগেই বলেছি 1। তো ইউনিট ভেক্টরটা কি, এই যে একটু আগে এ একটা ভেক্টর লিখেছিলাম, এই এ ভেক্টরকে কেমনভাবে লিখতে পারি যে এর মান প্লাস এর কিছু একটা দিক আছে, এই দিকটা কোন দিকে আছে, মানে সাপোজ যদি বলা হয় যে এখানে আমি একটা ও বিন্দু থেকে এখানে পি বিন্দু বরাবর আমি একটা মানে কারো একটা ধরলাম ও থেকে পি সরলরেখা বরাবর কোনো একটা কণার চলন হচ্ছে, গতি আছে, তাহলে ধরলাম এর বেগ বলছি 5 মিটার পার সেকেন্ড, কণাটার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন বেগ কি, ভেক্টর রাশি, বেগকে আমি ভেক্টর এভাবে লিখব, তাহলে বেগ ইকুয়াল টু আমি কী লিখবো 5, কিন্তু বেগ ইকুয়াল টু 5 লিখলে 5 একক, মানে আমি এককটা লিখছি না মিটার পার সেকেন্ড, 5 ইউনিট, তো 5 ইউনিট লিখলে পুরো জিনিসটা, এখন যদি কোনো জায়গায় কোনো সময় বেগের বাঁ পক্ষটা আমি তুলে দিই, তাহলে আমি সিম্পলি যদি বেগ লিখি 5 লিখলে কী বলবো, 5 মিটার পার সেকেন্ড কথাটা যদি লেখা থাকে, কোনো আমার বেগ টেক কথা যদি উল্লেখ না থাকে, আমি দেখে বুঝতে পারবো না এটা আদৌ দ্রুতির কথা বলছে না বেগের কথা বলছে। তাহলে এটা মাথায় কি এরকম বার দেবো বা এরকম অ্যারো দেবো, তো এরকমভাবে নোটেশনে হয় না কিন্তু। তো কীরকমভাবে হয়, তো 5 আমি একটা ডিরেকশন কিন্তু মেনশন করে দেবো, কী বলবো, ওপি বরাবর যদি লিখে দিই 5 একক, ইউনিট লিখে দিচ্ছি এখানে ইউনিট, ওপি বরাবর, তাহলে বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা ডিরেকশনের কথা বলছে, ওপি বরাবর, মানে ওপি যে সরল লেখা আছে সেটা পিও বরাবর নয়, ঠিক আছে। তাহলে 5 ইউনিট বা একক, মানে এই এককটা বা 5 ওপি বরাবর লিখে দিলাম। তো এত বড় কথাটা না লিখে আমি ম্যাথমেটিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি যে ভি ইকুয়াল টু 5 ওপির দিকে কোনো একটা ভেক্টর, একক ভেক্টর কল্পনা করলাম যার ডিরেকশন হচ্ছে ওপির দিকে, এইভাবে লিখি ওপি ক্যাপ। ওপি ক্যাপ আমি তো এখনও জানি না যে কোন ডিরেকশানে আছে, ঠিক আছে, এটা পূর্ব দিক না পশ্চিম দিক না কোনো একটা অ্যাঙ্গেলে করে আছে আমি জানি না, ওই জন্য আমি ওপি ক্যাপ, এই যে ক্যাপ নোটেশনটা ব্যবহার করলাম, এই ক্যাপ নোটেশনটা হচ্ছে ইউনিটের জন্য। এখানেও যেমন যে দিক কথাটা লিখেছিলাম এইভাবে তো লেখা হয় না, তাহলে ডেফিনেটলি এই ভেক্টরের এই ভ্যালুর সাথে মানে মানের সাথে কোনো একটা ডিরেকশন কাজ করছে, সেটা হচ্ছে আমি ধরলাম এ যে ডিরেকশানে আছে সেই ডিরেকশানটাকে এ ক্যাপ হিসেবে লিখলাম। তাহলে এ ক্যাপের যদি ভ্যালু বলি মান কত, যদি এটাকেও মডের মধ্যে ঢোকাই, মডের মধ্যে কোনো জিনিসকে ঢোকা মানে ওর মান চাইছে, এটার মান কত 1, এই জন্য এটাকে ইউনিট ভেক্টর বলি। আর ডিরেকশানটাকে যেটা ভেক্টরটা ডিরেকশান ও কিন্তু সেই ডিরেকশানটাই বুঝিয়ে দিচ্ছে, মানে ওবি ভেক্টর যে সিম্পলি যদি দেখি তাহলে আমি বুঝতে পারবো ভেক্টরটা কোন দিকে ডিরেক্টেড আছে। এবার আমি কিভাবে লিখি আর একটু সহজভাবে বুঝতে, ধরলাম একটা আমরা XYZ কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করি, যেটা আমাদের নোটেশন আছে, আমরা ওপি ক্যাপ করেও ব্যবহারটা করি না, ব্যবহার করি কিভাবে, আমাদের XYZ তিনটে অ্যাক্সিসের রেসপেক্টেই সব কিছু ধরি। এখন কোনো বস্তুকে ধরলাম X অক্ষ বরাবর চলে যাচ্ছে, তো তাহলে আমি কি লিখব, বস্তুটার ধরলাম বেগ বলে দিয়েছে V1, হ্যাঁ, তাহলে V1 বেগ ইকুয়াল টু V1 বেগে বলে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড বেগে X অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে 3 কি লিখবো, X অক্ষ বরাবর X ক্যাপ, তো X ক্যাপ না লিখে আমরা লিখে দিই I ক্যাপ। তাহলে X অক্ষ বরাবর X অ্যাক্সিস বরাবর যে কোনো ইউনিট ভেক্টরের নোটেশন হচ্ছে আমাদের I ক্যাপ হিসেবে লিখবো। এটাতে ফুল ইনফরমেশন কিন্তু বহন করছে 3I ক্যাপ। কোনো ভেক্টর যদি 3I ক্যাপ বলে তাহলে ডেফিনেটলি এই কণাটা ও বিন্দু থেকে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, যদি মাইনাস সাইন আছে তাহলে ও নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, এইভাবে কিন্তু আমরা ডিনোট করি। এখন যদি বলি V2 একটা ভেক্টর, এটা বলছে ওয়াই অক্ষ বরাবর আরেকটা কণা 4 মিটার পার সেকেন্ড বেগে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, তখন আমরা বলি 4J ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যদি কোনো কণার ডিরেকশন বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা নোটেশন ইউজ করি J ক্যাপ। তাহলে এইগুলো কিন্তু আমরা নোটেশন ব্যবহার করি।
আর একইভাবে যে জেড অক্ষ বরাবর কোনো একটা কণার v3 বেগ ধরলাম এটা 5, তো তখন কী করবো, আবার ডিরেকশনটা বোঝা যায়, এগুলো সব ভেক্টর সাইন, তখন এটাকে বলি কে ক্যাপ ব্যবহার করি। তাহলে জেড অ্যাক্সিস বরাবর যদি কোনো একটা কণার গতি ব্যবহার করি, তাহলে যে ডিরেকশনটা এই কে ক্যাপ, জে ক্যাপ, আই ক্যাপ, এগুলো কিন্তু আমরা সিম্বল ব্যবহার করি। আই ক্যাপ সিম্পলি যদি বলে দেওয়া যায়, কিছু নাই, সিম্পলি আই ক্যাপ বলা আছে, মানে কোনো বস্তুর গতি বলা আছে আই ক্যাপ, তার মানে বস্তুটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, জে ক্যাপ মানে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, কে ক্যাপ মানে জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে, ব্যাস। আর যদি কম্বিনেশন হয় তাহলে একটা প্লেনে আছে, মানে বোঝা গেল কোনো একটা ভেক্টরের যদি সামহাও যদি আমি এবার নিলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, কোনো একটা ভেক্টরকে এইভাবে তো আমরা দেখছি, বইয়েও দেখতে পাচ্ছি এরকমভাবে ভেক্টর আছে, এই একটা ভেক্টর, তার মানে ডেফিনেটলি আই আর জে কে, আই হচ্ছে এক্স আর ওয়াই, তার মানে বস্তুটা ডেফিনেটলি এই প্লেনের কোথাও একটা আছে। যদি আই জে কে হয় তাহলে 3D প্লেনে কোথাও একটা কিছু আছে, বোঝা গেল, 3D প্লেনে কোথাও একটা কিছু আছে। তো সেইভাবেই আমরা কিন্তু বুঝি। তাহলে আই যে এই যে কথাটা, এই আই জে ক্যাপ ভেক্টরকে দেখবে আমরা এইভাবেই বাঁ পক্ষের যে অ্যারোটাকে ডান পক্ষে আমি কিন্তু যখন আমি মান আর দিক হিসেবে ইন্ডিভিজুয়ালি ভাঙি, তখন এবার 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এইভাবে কিন্তু ব্যবহার করি। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা একক ভেক্টর আমরা কেমনভাবে রিপ্রেজেন্ট করব। তাহলে এই যে এ ভেক্টর প্লাস একটা ডিরেকশনটা সাপোজ আমি ধরলাম এটাকে এন একটা ডিরেকশন ধরলাম, মানে এন ক্যাপ, তাহলে এন যে ইউনিট ভেক্টরটা ইকুয়াল টু আমি লিখতে পারি, বা এখান থেকেও লিখতে পারি একইভাবে, এটা এন ক্যাপ যদি দিয়ে দিতাম, এন ক্যাপ ইকুয়াল টু এখানে এ ক্যাপ, যে কোনো একটা নাম দিলে হলো, কারণ আমি জানি না এর ডিরেকশন কি, এন ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই এর মান, এই মড ভ্যালু মানে হচ্ছে মান। তাহলে এখান থেকে তাহলে সিম্পলি ভেক্টরের মধ্যে মান ইন্টু দিক, আর নিচে যদি শুধু মান দিয়ে ভাগ করি তাহলে শুধু কি পড়ে থাকবে, দিকটাই পড়ে থাকবে। তাহলে ইউনিট ভেক্টরের মান হচ্ছে 1 আর দিক হচ্ছে জেড। ইউনিট ভেক্টরের দিক মানে কি, ইউনিট ভেক্টর একটা ভেক্টরের তো একটা ডিরেকশন আছে, সেটা ইউনিট ভেক্টর দেখেই বুঝে যাবো, ইউনিট ভেক্টর দেখেই প্রকাশ পেয়ে যাবে, তার জন্য আর কিচ্ছু দরকার নেই। তাহলে আমি অ্যাকচুয়ালি একটা ভেক্টরকে ভাঙলাম, যে ভেক্টরকে আরও ভালোভাবে ভেঙে দেখি মান আর দিক তো আছে, মানটাকে আলাদা করি, দিকটা কি, তার দিকটা হচ্ছে ইউনিট ভেক্টর, ওই দ্বারা রিপ্রেজেন্ট করছে। নেক্সট আমরা চলে আসব ভেক্টর অ্যালজেব্রাতে, যেটা আমাদের কিন্তু ডিসকাশনের চলেই যাবে, এই ভেক্টরের কোর্সেই ভেক্টর অ্যালজেব্রা নিয়ে আমাদের একাধিক ক্লাস হবে। ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টরের বীজগাণিতিক রুলস, ভেক্টর অ্যালজেব্রা। কীরকম, যে আগে একটা কনসেপ্ট আমরা গ্রো করি, এ একটা ভেক্টর আছে আর বি একটা ভেক্টর আছে, ঠিক আছে। এখন দুটো ভেক্টরের মধ্যে কত কোণ আছে কিন্তু আমরা ডায়াগ্রাম ওয়াইজ কিন্তু খুব ইজিলি বলতে পারি না। মানে কীরকম বলতে চাইছি, যেমন আমরা কোণের ক্ষেত্রে বলে দিতে পারি। সাপোজ যদি বলে দেয় এখানে ও এ বি একটা কোণ দেওয়া আছে, এই কোণটা বলেছে 30 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে বলো এ বি আর ও এ রেখা পরস্পরের সাথে কত কোণে আনতো, আমরা কি বলবো 30 ডিগ্রি কোণে আনতো। কিন্তু এটা ভেক্টরের ক্ষেত্রে হয়ে ওঠে না। কীভাবে, যে সাপোজ এখানে একটা ভেক্টরের অ্যারো, কারণ এর অ্যারোটা কিন্তু আলাদা কিছু মিন করে, সবসময় একটা স্পেসিফিক কিছু মিন করছে, মানে অ্যারো মানে এই বরাবরই যাচ্ছে, অ্যারো মানে এখানে যদি ও এ নাম দিই তাহলে ও এ বরাবরই যাচ্ছে। আরেকটা ভেক্টর যদি দিই এখানে ও বি, তাহলে এখন যদি বলি এদের মধ্যে 30 ডিগ্রি, তাহলে দেখবো এদের মধ্যে আদৌ কোনটা 30 ডিগ্রি কিনা। এর কিন্তু একটা পার্টিকুলার রুলস আছে। রুলসটা কি, যদি দেখতে পাই একটা ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করে, একটা অ্যারো দিয়ে, তাই তো, এই একটা বড় অ্যারো দিয়ে, এই অ্যারোর যে সামনের যে অ্যারো মার্কসটা, এটা হচ্ছে আমাদের হেড পজিশন, আর এটা হচ্ছে সেটা হচ্ছে টেল। যদি দেখতে পাই যে দুটো ভেক্টরের টেল আর টেল যদি কানেক্ট হচ্ছে, ফার্স্ট কন্ডিশন কি, টেল আর টেল যদি কানেক্ট হচ্ছে, টেল প্লাস টেল যদি হয়, তখন যে অ্যাঙ্গেলটা করছে সেটাই কিন্তু এই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল। এখন আমি বলতে পারি এ আর বি ভেক্টরের মধ্যে কোনটা হচ্ছে, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোনটা কিন্তু হচ্ছে কত, 30 ডিগ্রি। এখন কিন্তু বলতে পারি। একই রকম ছবি কিন্তু একটু আলাদাভাবে দেখাচ্ছে, একই ডায়াগ্রাম, শুধু ভেক্টরে আমি ডিরেকশনটা চেঞ্জ করে দেবো। এই ভেক্টরকে আমি ও এ বরাবরই রাখছি, কিন্তু আমি বি ভেক্টরটাকে একটু অন্যরকমভাবে, বি ভেক্টরটাকে আমি করলাম কি গিয়ে
ডিরেকশানটা ওএ বরাবর ও বি বরাবর ছিল, আমি বি ও বরাবর করে দিলাম, এই বরাবর করে দিলাম। এখনও বলে দিয়েছে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন এ ভেক্টর আর বি ভেক্টর এটা কি 30 ডিগ্রি কোণে আনত আছে? আনসার হবে না, কারণ যখনই দেখবো এই কম্বিনেশনটা আছে, কারণ এই বিন্দুতে দেখো এই ভেক্টরের টেল মিশে গেছে, আর এই বিন্দুতে এই ভেক্টরের অ্যারোটা কিন্তু চলে আসছে, এই বিন্দু থেকে এই ভেক্টরটা বেরিয়ে যাচ্ছে, এই বিন্দুতে কিন্তু এই ভেক্টরটা ঢুকছে, অ্যারোর ডিরেকশন পয়েন্ট কিন্তু এই দিকে, কিন্তু এই ভেক্টরের ক্ষেত্রে এই ভেক্টরের জন্য এই পয়েন্ট থেকে কিন্তু অ্যারোটা দূরের দিকে আছে, তার মানে হেডের সাথে টেলের কম্বিনেশন হয়ে গেছে। হেড টেল কম্বিনেশন যখনই হবে, হেড আর টেল যখনই কম্বিনেশন হবে, তখন ওই অ্যাঙ্গেলটা কিন্তু ভুল কিছু নির্দেশ করতে। তাহলে ঠিকটা কীভাবে পাবো? তাহলে আমাকে এই কম্বিনেশন দিতে হবে টেল টেল। কীভাবে যাবো? এটাকে যদি বাড়িয়ে ফেলি, ইকুয়াল ভেক্টর তো করাই যায়, এটা যা মান ছিল ঠিক মানটা এখানে ডিরেক্ট একে যদি সোজা লাইনে করি দিই, ডিরেকশনে কোনো পরিবর্তন নয়। তাহলে এবার দেখতে পাও, দেখো এবার যে আমি ও বি ড্যাশ বলে যে ভেক্টরটা এখানে তৈরি করলাম, একই ভেক্টর ও বি ড্যাশ আর ও বি, এই যে ভেক্টরটা ছিল সেম ভেক্টর ছিল, এই যে ভেক্টরটা আমি তৈরি করলাম, এখন এটার সাথে কত অ্যাঙ্গেল করে আছে? 180 থেকে 30 মাইনাস দিলে হয় 150। তাহলে আলটিমেটলি এর আনসারটা কত হলো? এই এ আর বি ভেক্টরের মধ্যে সেকেন্ড কেসেসের জন্য অ্যাঙ্গেল কত করে আছে? 150 ডিগ্রি। তাহলে বোঝা গেল কীরকমভাবে যখন আমাদের হেড হেড কম্বিনেশন আসবে বা টেল টেল কম্বিনেশন আসবে, আর হেড হেড কম্বিনেশনেও হবে না কেন? মানে হেড হেড কম্বিনেশনটা অ্যাকচুয়ালি টেল টেলেই কনভার্ট করা যায়, কিন্তু কোন কম্বিনেশনটাতে হবে না আমরা ভুল কিছু ইনফরমেশন পেয়ে যাবো যখন হেড আর টেল কম্বিনেশনটা হবে। মানে কোন কম্বিনেশন? আরেকবার ড্র করে দিচ্ছি, এই দিকে ধরলাম একটা ভেক্টর এইদিকে ঢুকছে, আরেকটা ভেক্টর ধরলাম এইদিকে বেরোচ্ছে, তার মানে এই পয়েন্টের জন্য এই ভেক্টরটা আছে, সাপোজ এটা যদি বলে আমাদের 20 ডিগ্রি, তো আলটিমেটলি আনসার কী হবে না? আনসারটা কিন্তু এটা হবে না। তো আনসার কীভাবে বেরোবো? যে কোনো একটা ভেক্টরকে আমি ঠিক একই ডিরেক্টে মানে ইকুয়াল ভেক্টর আমি এই পয়েন্ট একটা তৈরি করলাম, তখন এই আনসারটা কত হচ্ছে? 160 ডিগ্রি। তখন এটা হচ্ছে আনসার, কারণ এই পয়েন্টটার যদি কনসিডার করে, পয়েন্টটা একটাই আছে, এই ভেক্টরটা বেরিয়ে যাচ্ছে, এই ভেক্টরটা বেরিয়ে যাচ্ছে, মানে দুজনের টেল মিশে আছে। তাহলে টেল টেল কম্বিনেশনটাই কিন্তু আমার কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টটা টেল টেল। অ্যাকচুয়ালি হেডেড কম্বিনেশনে হয়ে ফেলে, কীভাবে হয়ে যায়? যে সাপোজ হেডেড কম্বিনেশন মানে এই পয়েন্টে এই ভেক্টরটাও ঢুকছে, এই পয়েন্টে এই ভেক্টরটাও ঢুকছে। তো এখন যদি বলে এই কোণটা হচ্ছে ধরলাম 40 ডিগ্রি বলা আছে, তাহলে এ আর বি এর মধ্যে এটা এ ভেক্টর ধরলাম, এটা বি ভেক্টর ধরলাম, তাহলে এ আর বি এর মধ্যে কোণটা কি 40? ডেফিনেটলি হ্যাঁ। কেন? আমি যদি এটাকে বাড়াই, আমি টেল টেল কম্বিনেশন আনতে গেছি, এটাকে বাড়ালাম, এত দূরে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমি বি ভেক্টরটাই আবার ড্র করলাম, তাহলে বি ভেক্টর এটা, এই ভেক্টরকে আমি সোজা এইভাবে নিয়ে চলে আসলাম এইদিকে। এখন দেখো এই পয়েন্টটা যদি এই ভেক্টরের কথা দেখি, এটা টেল, এই ভেক্টরের কথা টেল, তাহলে সেই টেল টেল কম্বিনেশনই চলে আসছে এটাই 40 ডিগ্রি, কারণ এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, এটা 40 হলে এটাও 40 হবে। তাহলে হেড হেড টেল টেল তো আছেই, হেডের কম্বিনেশনও কিন্তু আমাদের অ্যাপ্লাই হবে, হেড প্লাস হেড হলেও হবে। এভাবে কিন্তু খুব ছোটোখাটো প্রবলেমের মধ্যে আমরা কিন্তু ফেস করি, যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কেমনটা হয়ে আছে, স্ট্রেট লাইনের ক্ষেত্রে যেমনটা হবেই, এটা মানে 30 ডিগ্রি, এটার ক্ষেত্রে স্পেশালিটি কিছু নেই যে হ্যাঁ এটার অ্যাঙ্গেল কত দেখা যাচ্ছে 30 ডিগ্রি লেখা আছে, কিন্তু এটার ক্ষেত্রে 30 ডিগ্রি লেখা থাকলেও 30 ডিগ্রি হতেও পারে, নাও হতে পারে। 30 ডিগ্রি হবে কখন? যদি এটা টেল টেল বা হেড হেড কম্বিনেশনে থাকে, মানে এই পয়েন্টে এই ভেক্টরের টেল, এই ভেক্টরের টেল থাকবে, অর এই ভেক্টরের হেড, এই ভেক্টরের হেড যদি থাকে, তাহলে সেই কম্বিনেশনটা হবে, আইদার এই কম্বিনেশনটা হবে, অর আমি আরেকবার ডায়াগ্রাম করে দিচ্ছি, এই কম্বিনেশনটা। এটাও কিন্তু 30 ডিগ্রি, এটাও রাইট আনসার, এটাও রাইট আনসার, বাট রং আনসারটা জানি যখন হেড টেল কম্বিনেশন হবে। ঠিক আছে, এই কোণের দুটো ভেক্টর কখন কোণে কি আনত থাকে, এটার পরেই চলে আসছি আমি ভেক্টরের অ্যালজেব্রার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস একটা, ভেক্টর অ্যাডিশন। নেক্সট চলে আসছি তাহলে ভেক্টরের অ্যাডিশন বা ভেক্টরের সংযোজন। ভেক্টর অ্যালজেব্রারই তো পোর্শন অ্যাডিশন বা ভেক্টর সংযোজন, মানে দুটো ভেক্টরকে এখানে এ ভেক্টর বলে দিয়েছে, একটা এ ভেক্টর, আর এদিকে একটা বি ভেক্টর বলে দিয়েছে, এই ভেক্টরকে আমি যোগ করব, বা আরও কত ভালো করে কি বলতে হয়, দুই ভেক্টরে আমি লব্ধি বের করব। এই যে ভেক্টর অ্যাডিশন বা সংযোজন, আমি কি করছি, এই দুটো ভেক্টরে যোগ করা মানে ভেক্টরের অ্যাকচুয়ালি সংযোজন বা
সংযোজন টার্মটা ইউজ করতে পারবো বা লব্ধি টার্মটা ব্যবহার করব। রেজাল্ট্যান্ট ইংরেজিতে বললাম এটাকে রেজাল্ট্যান্ট, মানে এই দুটো ভেক্টরকে সংযোজিত করলে কি ভেক্টরটা তৈরি হচ্ছে। মানে যেমন আমি যদি একটা এক্সাম্পলের থ্রুতে দেখি যে এটা ব্লক, সেই ফোর্স দিয়ে অ্যাপ্লাই করব। এই ব্লককে সাপোজ আমি এই বরাবর ঠেলছি, ধরলাম আমি এই বরাবর ঠেলছি, আরেকজন ঠিক উল্টো দিক বরাবর ঠেলছে, তাহলে লব্ধি ভেক্টরটা কী চাই? যদি এই বল ধরলাম 3 নিউটন আর এই দিকেও যদি 4 নিউটন হয়, তাহলে বুঝতে পারছি বস্তুটা এই দিক বরাবর চলে আসবে, তাই তো? তাহলে এই যে প্রোডাক্ট যে ভেক্টরটা পেলাম, তাহলে বস্তুর গতিটা যেটা হলো সেটা বস্তুটা একটা বল পেলো, তাহলে এই বল আর এই বলের সংযোজেই এই বলটা আসলো, তাহলে তখন এই যে প্রোডাক্ট বলটা যেটা হচ্ছে 1 নিউটন এই দিকে, এই বলটাকে এটা ধরলাম F1 ফোর্স ছিল, আর এটা ছিল F2 ফোর্স ছিল, আর এটা ধরলাম F3 ফোর্স ছিল, তাহলে F1 প্লাস F2 এর কম্বিনেশনেই কিন্তু তৈরি হলো F3। F1 প্লাস F2 কম্বিনেশনে হচ্ছে F3। এই F3টাকে বলবো আমি লব্ধি বল বা রেজাল্ট্যান্ট ফোর্স। ঠিক আছে, এটার ক্ষেত্রে ক্যালকুলেশন বা সব কিছু সহজ ছিল, কারণ দুটো ভেক্টর কিন্তু অ্যাঙ্গেলটা ছিল 180 ডিগ্রি বা 0 ডিগ্রি, এদের ক্ষেত্রে কিন্তু সহজ হয়। এটা 180 ডিগ্রি ছিল, তো এগুলো পরে আসছে। আগে চলে আসি যে দুটো ভেক্টর যদি অ্যাড করি, কীরকমভাবে অ্যাড করবো তার কিছু রুলস। তো দুটো ওয়েতে আমি অ্যাডিশনটা জানবো। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে জিওমেট্রিক্যাল মেথড বা শুধুমাত্র জিওমেট্রিক্যাল মেথড। জিওমেট্রিক্যাল মেথডটা কি? শুধুমাত্র আমি দুটো ভেক্টরে অ্যাড করে ডিরেকশন সম্বন্ধে, জিওমেট্রিতে আমরা যেভাবে করি যে কোনো একটা এইভাবে এইদিকে আছে একটা দুটো বাহু, আর একটা বাহু আমি তৈরি করছি, লম্ব হবে কি হবে না, মানে এই কথাবার্তাগুলো যখন বলবো শুধুমাত্র ডিরেকশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে অ্যাপ্রোচটা নেব সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল মেথড। এবং নেক্সট একটা মেথড আছে, আরেকটা মেথডে আমরা বের করি, সেটা হচ্ছে আমরা মানও জানতে পারবো যে লব্ধি ভেক্টরটা প্লাস অভিমুখও যেতে হয়, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড। তাহলে দুটো ওয়েতে আনবো, জিওমেট্রিক্যাল মেথড, অ্যানালিটিক্যাল মেথড। তো জিওমেট্রিক্যাল ওয়েতে মেথডে প্রথমে চলে আসছি। তো ফার্স্ট জিওমেট্রিক্যাল মেথডে যখন আসবো, তো এটাকে আমি বেসিক্যালি একটা রুলসের উপরই সব কিছু তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। কিন্তু ওই ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্র আসবে, আবার সামান্তরিক সূত্রও আসবে। তো দেখে নেব, ফার্স্ট জানবো ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রটা কি বলে এক্সপ্লেইন করছি। যে এই দুটো বাহু, এই দুটো ভেক্টর, মানে এ আর বি ভেক্টর, মানে এখানে যে আমি লিখছি দুটি ভেক্টর যদি, আগে স্টেটমেন্টটা লিখে দিই, এক্সপ্লেইন করছি। দুটি ভেক্টর যদি ত্রিভুজের দুটি বাহুর এই ব্র্যাকেটে লিখব একই ক্রমে কথাটা কি জানছি। দুটি ভেক্টর যদি ত্রিভুজে দুটি বাহু নির্দেশ করে, তাহলে ত্রিভুজের অপর বাহুটি বা তৃতীয় বাহুটি এখানে লিখব বিপরীত ক্রমে, ব্র্যাকেটে বিপরীত ক্রমে। দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করে, তাহলে কি বললাম, যে দুটি ভেক্টর যদি ত্রিভুজের দুটি বাহু নির্দেশ করে একই ক্রমে, হ্যাঁ, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, মানে ত্রিভুজ তৃতীয় বাহু যেটা হবে ঠিক উল্টো অর্ডারে, যে দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করে। তাহলে কি কথাটা বলতে চাইলাম দেখি, মেথডগুলো সাপোজ এখানে একটা যে বাহুটা ছিলই, এটা একটা ভেক্টর ছিল, এটা এ ভেক্টর ছিল, হ্যাঁ, এটা একটা বি ভেক্টর ছিল।
তো এই দুটো ভেক্টরকে আমি এমনভাবে ড্র করছি যাতে সেম ভেক্টর আছে, মানে এ ভেক্টরে একটা ইকুয়াল ভেক্টর এখানে ড্র করছি। তো এ ভেক্টর ইকুয়াল ভেক্টর মানে একইভাবে মানে এর সমান্তরাল একটা ভেক্টর তৈরি করতে হবে, এটা তাহলে এর নাম দিলাম এ, ডেফিনেটলি ইকুয়াল ভেক্টর মানে এটা এই ভেক্টর হবে। আর বি ভেক্টরকে আমি এমনভাবে তৈরি করব যাতে বি ভেক্টরটা কোন দিক বরাবর আছে, এই দিক বরাবর আছে, ঠিক আছে। দেখে নিতে হবে আমার ভেক্টরগুলোকে দেখে নিতে হবে, কিন্তু কথাটা বলেছে এখানে একই ক্রমে হতে হবে। তাহলে বি ভেক্টরকে আমি এই দিকে যদি ড্র করি, একই কোনো কিছু অসুবিধা হয়নি, ডিরেকশন আমাকে এই দিকে বানাতে হবে। বি এর যা লেন্থ আমি সেই লেন্থটাই দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার বি ভেক্টর। কেন আমি ছবিটা এই পাশে করলাম, কেন আমি ছবিটা এইরকম করলাম না, বি ভেক্টরটা এরকম করলাম না, একটা জিনিস দেখো একই ক্রমে ভাষাটা লিখেছি, একই ক্রমে। একই ক্রমে কেন, এই ভেক্টরটা দেখো এই ওয়াইজ যাচ্ছে, আবার এই ভেক্টরটা একই, দুজন কিন্তু যদি ধরি মোশন ধরি কীরকমভাবে, এই যে উল্টো দিক বরাবর ঘুরে যাচ্ছে, ঘড়ির কাঁটার ঠিক বিপরীত বরাবর, মানে এক্ষেত্রে মোশনটা হচ্ছে, এই ক্ষেত্রে মোশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোশন হচ্ছে, তাই তো। তাহলে এই ভেক্টরকে এই যদি যেহেতু এই ভেক্টরটা আমার এই অর্ডারেই ছিল আর এই ভেক্টরটা সেই অর্ডারেই আনতে হলো, বা উল্টো কেসেসে যদি বলি এই ভেক্টরকে গেছে, তাহলে এই ভেক্টরকে আমার এমনভাবে আঁকতে হতো যাতে এর অর্ডারে চলে আসে। তাহলে সেক্ষেত্রে তাহলে তৃতীয় বাহুটি, তাহলে তৃতীয় বাহু কোনটা হবে, এই যে ডট দিয়ে যে বাহুটা তৈরি করছে, এই যে তৃতীয় বাহুটি কিন্তু বিপরীত ক্রমে, কারণ এটা কি আছে ও এ, হ্যাঁ এখানে এ বি নাম দিয়েই দিয়েছি, এখানে ও পি কিউ দিয়ে দিচ্ছি, ও পি কিউ দিয়ে দিচ্ছি ত্রিভুজটার নাম। তাহলে এই সব কিছু লিখে দিচ্ছি এখানে, ওপি ভেক্টর হচ্ছে বি ভেক্টর, পি কিউ ভেক্টর হচ্ছে আমার এ ভেক্টর। তাহলে আমি লব্ধিটা বের করতে চাইছি, মানে আর আমি জানতে চাইছি আর আমার কত, তাই তো। লব্ধি ভেক্টর দুটো ভেক্টরের যোগফল, মানে আমি অ্যাকচুয়ালি জানতে চাইছি আর ভেক্টর ইকুয়াল টু কত, মানে আর ভেক্টর ইকুয়াল টু এ প্লাস বি। তো কিন্তু আর ভেক্টরের যদি আমি বাহুর হিসেবে থাকি কি হবে, তো আনসার কি, ডেফিনেটলি ত্রিভুজের তৃতীয় বাহুটাই হবে আনসার। কিন্তু তৃতীয় বাহু বললে হবে না, তৃতীয় বাহুর একটা ডিরেকশন, যেহেতু এটা ভেক্টর আমি চট করে বলে দিতে পারি না ও কিউ হবে না কিউ ও হবে। তো এখানে দেখি কি বলতে পারছি যে এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে কিন্তু দুটো ভেক্টরে যাচ্ছে। তাহলে লব্ধি ভেক্টরটা কী হয়ে যাবে, ঠিক উল্টো অর্ডারে, মানে যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে। এবার ও কিউকে যদি আমি ঠিক এই বরাবরই নিয়ে আসি, তাহলে ও কিউ একই অর্ডারে চলে যাবে। যদি এটাকে অ্যান্টি সাইক্লিক বলি, মানে সাইক্লিক পরপর চলে যাচ্ছে, কিন্তু একে ঠিক সাইক্লিক অর্ডারটা ব্রেক করাবে, তাহলে এর ডিরেকশন কী হবে, এই বরাবর, এই ডিরেকশনটা কী হয়ে যাবে, এই বরাবর। তাহলে আনসার কী হয়ে যাবে, আর ইকুয়াল টু ও কিউ, আনসার হয়ে যাবে আর ইকুয়াল টু ও কিউ। তাহলে একটু ভালো করে লিখি, কীভাবে লিখবো, এই জায়গায় চলে আসছি, যে এক্ষেত্রে ওপি বাহু প্লাস পি কিউ বাহু ইকুয়াল টু কত হয়ে যাবে, ও কিউ। কখনো কিন্তু কিউ ও আনসার হবে না, কিউ ও আনসার করলে আনসারটা ভুল। তাহলে ওপি আর ও কিউ একই অর্ডারে ছিল, কিন্তু ও কিউ কিন্তু বিপরীত অর্ডারে আছে। এটাই কিন্তু বোঝার আর সুবিধার জন্য শর্টকাট হিসেবে কেউ হেড টেলের কথা বলে, যে হেড বা টেল পজিশন দেখে যাবে, সবচেয়ে সুবিধা হয় বোঝার জন্য। এই পি দুটোতে কমন, পি থাকবে না, ও কিউই থাকবে। ফার্স্ট অ্যান্ড লাস্ট, যে যদি আমি এটাকে বাহু হিসেবে বলি, বাহুর ডিরেকশন হিসেবে চালাই, এ বি ভেক্টর যদি সিম্পলি না লিখে, মানে এটা তো এ ভেক্টর ছিল আর প্লাস এটা বি ভেক্টর ছিল, আর এটা আবার আর ভেক্টর হয়ে গেছিলো, তাই তো। যদি এ ভেক্টরকে ওপি হিসেবে ডিনোট করি, তাহলে ওপি পি কেটে গেল, এখানে শুধুমাত্র ও কিউটা হয়ে যাবে রেজাল্ট্যান্ট, এটা বোঝা যাবে। কিন্তু আমার কনসেপচুয়াল দিক থেকে কি, যে এই দুটো ভেক্টরের যা ডিরেকশন হবে, যে অর্ডারে যাবে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যাই হোক, থার্ড ভেক্টরটা বা লব্ধি ভেক্টরটা ঠিক তার অপোজিট অর্ডারে হবে। আবার আমি আরেকটা ছোট্ট একই রকমই এক্সাম্পল দিয়ে যাতে ভালোভাবে বোঝা যায়, তার জন্য একটু চেষ্টা করছি। আরেকটা এক্সাম্পল, যদি ধরলাম এই ভেক্টরকে আরেকটা ভেক্টর আমি ড্র করছি, ধরলাম একটা এইদিকে ভেক্টর নিলাম, এটা ধরলাম পি ভেক্টর, হ্যাঁ একটা এই ভেক্টর নিলাম। তো কী বললাম, একই অর্ডারে নিতে হবে। সাপোজ যদি ভেক্টরটাকে আমি এইভাবে নিতাম, তাহলে কিন্তু একটা অর্ডারটা কিন্তু মিস হয়ে যেত। কেন অর্ডারটা মিস হয়ে যেত, কারণ এটা কী হচ্ছে, এই দিক বরাবর ঘুরতে চাইছে, মানে এটা যে কিউ ভেক্টর বলি, কিউ ভেক্টর কী হচ্ছে, ক্লকওয়াইজ বরাবর ঘুরতে চাইছে, এই দিকে যেতে চাইছে। আর এটা কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যেতে, একই অর্ডার থাকলো না। তাহলে আমি কি করবো, কিউ ভেক্টরটাকে
আমি এই পাশে নিয়ে চলে আসবো একইভাবে, একই কোনো মানেরও পরিবর্তন নেই, দিকেরও পরিবর্তন নেই। কিউ ভেক্টরকে আমি এই পাশে নিয়ে গেলাম। এখন যদি দেখি পি যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, কিউও যাচ্ছে অ্যান্টি, তাহলে আবার সে একইভাবে রেজাল্ট্যান্টটা হয়ে যাবে এই বরাবর। আর রেজাল্ট্যান্টের ডিরেকশন কী হবে, এটা দুটো এই দিক বরাবর হচ্ছে, রেজাল্ট্যান্ট ডিরেকশন হচ্ছে আমার এই দিক বরাবর, ঠিক আগের ছবিটা। কিন্তু এই ছবিটাতেই যদি আগের ছবিটা রিপিট হয়ে গেল, এই ছবিটাই যদি এইভাবে থাকতো, তাহলে এই দুটো কী হচ্ছে, দুটোই হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে। ডেফিনেটলি তৃতীয় বাহু মানে এটা, তৃতীয় বাহু কীভাবে পাবো, এই দুটো বাহুকেই তো দুটো এন্ড যুক্ত করে দেবো, তাহলে তো তৃতীয় বাহু হলো। তৃতীয় বাহুটা মাথায় থাকতে হবে এন্ড যুক্ত করার আগে যে এই দুটো বাহু যাতে একই অর্ডারে থাকে, তাহলে এন্ডটা খুব ইজিলি যুক্ত করে দেয়। তা থার্ড বাহুটা ডিরেকশন, এটার নাম যদি এ বি সি নাম দিই, তো আমি কি বলতে চাইছি, এ বি ভেক্টর, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু কত হবে, তাই তো? এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু কত হবে? আনসার সি এ হবে না এসি হবে? সি এ যদি করতাম তাহলে এটা একই অর্ডারে হতো, আনসার হয়ে যাবে এ সি। আবার কীভাবে বললাম, বি কেটে গেলো, শুধু এ আর সি পড়ে থাকবে, তাহলে আনসার হয়ে যাবে এসি। এই হচ্ছে আমার ত্রিভুজ সূত্র। আর এই ত্রিভুজ সূত্রের উপর বেস করে হচ্ছে আমার বহুভুজ এবং সামান্তরিকের সূত্র। চলে আসছি বহুভুজ সূত্রতে। এই বহুভুজ সূত্র করা মানে আরেকবার ভেক্টর, এটা মিটে সবই ক্লিয়ার করে সুবিধা হবে। তো বহুভুজ সূত্রতে ভেক্টরের পলিগন ল কি বলছে, যদি অনেকগুলো ভেক্টর থাকে, এখানে একটা পি ভেক্টর আছে, এখানে একটা কিউ ভেক্টর আছে, এখানে একটা আর ভেক্টর আছে, এখানে একটা ধরলাম এস ভেক্টর আছে, এরকম বিভিন্ন ডিরেকশনে যে ভেক্টর থাকে, কি বলছে, যদি বহুভুজের বাহু দ্বারা এদেরকে নির্দেশ করা যায়, কীরকমভাবে চেষ্টা করা যাক। এখানে একটা ধরলাম আর ভেক্টর এইভাবে দিলাম, এবার ধরলাম আমি এখানে এস ভেক্টরকে এইভাবে দিয়ে দিলাম, পি ভেক্টরকে ধরলাম এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার একটা জিনিস কি হচ্ছে, যে সবগুলো ভেক্টর যাতে একই অর্ডারে থাকে, তাহলে এটা কিন্তু একই অর্ডারে থাকলো না, তাহলে সামো ডায়াগ্রামে কিছু একটা ভুল হলো, যে ডায়াগ্রাম এইভাবে করলে হবে না। তাহলে আমাকে কি করতে হবে, যাতে ডিরেকশনও আবার চেঞ্জ না হয়, তাহলে আর ভেক্টরকে আমি এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? আমি এখানে পিটাকে চেঞ্জ করে দিচ্ছি, তাহলেই সবচেয়ে সুবিধে, ঠিক আছে? তাহলে এখানে আমি পি ভেক্টরকে এই ওয়াইজ দিয়ে দিলাম, তাহলে এটা এই অর্ডারে একই দিক বরাবর ঠিক চলে যাচ্ছে আর বরাবর। এবার এসটাকে কী হলো, এটা আর, এটা এস, এটা পি, আর কিউকেও ধরলাম। অ্যাকচুয়ালি কিউটাকে একটু ভালোভাবে ধরে নিই, তাহলে সুবিধা হবে। কিউটাকে আমি ধরলাম এইভাবে, ধরছি আমি একটা এইভাবে ভেক্টর ধরছি, কিউ ভেক্টর এইভাবে। যদি এই কটা ভেক্টর এরকম থাকে, তাহলে এই ভেক্টরকে আবার আমি যদি একটা বহুভুজের বাহু দ্বারা নির্দেশ করতে পারি, তাহলে এখনও কিন্তু বহুভুজটা কমপ্লিট হয়নি। তাহলে বহুভুজটা যখনই কমপ্লিট হবে, মানে বহুভুজের যে শেষ বাহুটা দ্বারা যে বহুভুজটা যে ক্লোজ হবে, বদ্ধ করব, তাহলে এই যে চতুর্থ, এই যে কটা বাহু আছে, এটা পঞ্চভুজ, 1 2 3 4 5, পঞ্চম যে বাহুটা, এটা হয়ে যাবে বহুভুজের লব্ধি। মানে এই যে যতগুলো বহুভুজের লব্ধি না, মানে যতগুলো ভেক্টর আছে সেই ভেক্টরের লব্ধি। কী করে হবে, প্রুফ করি, দেখা যাক। এখান থেকে শুরু করি। তাহলে আমি কি জানতে চাইছি, পি প্লাস, এই যে নাম দিয়ে দিই, ও বি সি ডি এ, এই ও বি সি ডি এ একটা পলিগনের ক্ষেত্রে যদি তাকে পি প্লাস এস ভেক্টর প্লাস এটা কিউ ভেক্টর ছিল, প্লাস আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু কত হবে, যদি আমি এই ভেক্টরটার নাম দিয়ে দিই এই ওয়াইজ, ঠিক উল্টো দিক বরাবর, যদি এটার নাম দিয়ে দিই জেড ভেক্টর যদি দিয়ে দিই, তাহলে আনসার হয়ে যাবে জেড। এটা কিন্তু জেড আনসার হবে, আমাকে প্রুফ করতে হবে। কীরকমভাবে দেখি প্রুফ করা যায় কিনা। তো কীভাবে, যদি ত্রিভুজ ট্রায়াঙ্গেল ল লাগাবো, ট্রায়াঙ্গেল ল কি, এই একটা দিক এ ও বরাবর যাচ্ছে আর ও বি বরাবর, দুটো একই দিক, তাহলে এই লব্ধিটা আমি কী হবে, এটা ত্রিভুজ বানিয়ে দিলাম, তাই তো? এই লব্ধির ডিরেকশনটা কীরকম হয়ে যাবে, এটা কী আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আছে, এও প্লাস ওবি, এও প্লাস ওবি, আনসার কত হবে, এ বি না বিও, আনসার হয়ে যাবে এ বি। তাহলে এখন এই দুটো ভেক্টরকে তুলে ফেললাম, কারণ লব্ধি ভেক্টর পেয়ে গেছি, দুটো ভেক্টরের যোগ পেয়ে গেছি, ভেক্টর আর কোনো কাজ নেই। তাহলে এই ডিরেকশন কি, এ বি, এই ডিরেকশন। এবার কি করব, পি ভেক্টর আর এই যে ভেক্টরটা পেলাম, মানে ডিএ ভেক্টর, ডিএ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, দুটোকে যদি আবার জয়েন করি, এই তার লব্ধি কীরকম পাবো,
এই ওয়াইজ কী পাবো, ডিবি ঠিক উল্টো ক্রমে চলে আসবে, ডিবি নট বিডি, ডিবি ভেক্টর চলে এলাম। আবার আমি এই দুটোকে তুলে ফেললাম, মুছে ফেললাম। এবার আবার কি করব, ডিবির সাথে সিডিকে যুক্ত করব, সিডি প্লাস ডিবি, সিডি প্লাস ডিবি, আনসার কত হয়ে যাবে আমার বিপরীত ক্রমে সিবি। এই সিবি ভেক্টরটাই তো জেড ভেক্টর, তাই না? তাহলে এইভাবে আমি কিন্তু বহুভুজ সূত্র কিন্তু অনেক সময় জানতে চাওয়া হয় না, বলে ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্রটা প্রমাণ করো। তার বহুভুজ সূত্রটা কি, যতগুলো আমার ভেক্টর দেবে সেটা বহুভুজের ভিন্ন ভিন্ন বাহু দ্বারা যদি নির্দেশ করতে পারি, তাহলে যে পঞ্চম বাহুটা হবে, ডেফিনেটলি ডায়াগ্রাম এমনভাবে দেবে, মানে বাহুগুলো এমনভাবে দেবে যাতে আমরা বহুভুজ সুন্দরভাবে অঙ্কন করতে পারি, ঠিক আছে? তাহলে তার যে ভেক্টরটা যেটা পয়েন্ট দুটো ওপেন থাকবে, সেই পয়েন্ট দুটোকে ক্লোজ করে যে ভেক্টরটা পাবো, সেই ভেক্টরটাই বিপরীত ক্রমে হয়ে যাবে, আবার এই যতগুলো ভেক্টর ছিল তার ছিল লব্ধি। এটাই হচ্ছে আমাদের বহুভুজ সূত্র, সেই ত্রিভুজ সূত্র থেকেই প্রাপ্ত, আলাদা কোনো ল নাই। বেসিক ল হলো ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র মাথায় থাকলে এগুলো সব মাথায় থাকবে। নেক্সট সামান্তরিক ল বা প্যারালেলোগ্রাম ল। সামান্তরিকের লটাই আমরা সব কিছুতেই ব্যবহার করব, অ্যানালিটিক্যাল হোক জিওমেট্রিক্যাল। তা আবার জিওমেট্রিক্যালি ফার্স্ট বলে দিই, কী বলছে যে দুটো বাহুর যদি সামান্তরিকের দুটো সন্নিহিত দুটো ভেক্টর, পি ভেক্টর আর কিউ ভেক্টর, বলছে যদি সামান্তরিকের যদি দুটো সন্নিহিত বাহু নির্দেশ করে, দুটো যদি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে এই সামান্তরিককে যদি আমি অঙ্কন করি, পি আর কিউ বাহুকে সন্নিহিত বাহু করে আমি একটা সামান্তরিক অঙ্কন করছি, ও এ বি সি একটা যদি সামান্তরিক অঙ্কন করি, তাহলে এই সামান্তরিকের যে কর্ণটা হবে, এই যে কর্ণটা, এটাই হচ্ছে পি আর কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটাই হচ্ছে কিন্তু লব্ধি ভেক্টর। তাহলে আবার বলছি, কি বললাম, যে দুটি ভেক্টর যদি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের, যেটা সামান্তরিক আমি ডট ডট দিয়ে ড্র করলাম কাল, তো এই সামান্তরিকের কর্ণই হয়ে যাবে এই দুটি ভেক্টরের পি আর কিউ এর লব্ধি ভেক্টর। যদি এটাকে ত্রিভুজের দ্বারাও ব্যাখ্যা করা যাবে, কীরকমভাবে, ধরলাম এই ভেক্টরটা আমি এই ওয়াইজ না নিয়ে, ঠিক আছে, এই ভেক্টরটা এর এইভাবে আছে, তো এই ভেক্টরকে আমি ধরলাম এই একটা ভেক্টর নিলাম, এটা তো কি ভেক্টর, এটা তো পি ভেক্টরই, কিউ ভেক্টর, এটা পি ভেক্টর, ঠিক আছে। এটা পি যদি ভেক্টর হয়, সমান্তরাল ভেক্টর, একই মানে, সামান্তরিকের পরস্পর বিপরীত বাহুগুলো সমান, তাহলে এবার দেখো এটা কিন্তু ত্রিভুজের দিক থেকে একই অর্ডারে হচ্ছে, ও এ এই অর্ডারে, আবার এ বি হচ্ছে এই অর্ডারেই যাচ্ছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে ও বি হয়ে যাবে তার রেজাল্ট্যান্ট তৃতীয় বাহু, যদি আমি এগুলোকে বাদ দিয়ে দিই, তৃতীয় বাহু, এটা কিন্তু বিপরীত ক্রমে আছে, আর একইভাবে ত্রিভুজের সূত্র থেকেই আবার কিন্তু হবে সামান্তরিকের সূত্রটা পেয়ে নেয়, ঠিক আছে। তাহলে আমাদের এই ত্রিভুজের সূত্রই কিন্তু বেসিক্যালি কাজে দেবে, এবং ত্রিভুজের সূত্রটাই কিন্তু মনে রাখতে হবে, যে ত্রিভুজের সূত্রটা কি। আমি একটু ছোট্ট করে ডায়াগ্রামের মতো করে লিখে রেখে দিই যাতে মনে রাখতে পারো। কীরকম, যদি এ বি সি একটা ত্রিভুজ থাকে, এবার ধরলাম এ বি একটা ভেক্টর আর বিসি একটা ভেক্টর, তাহলে এ বি ভেক্টরে আর বিসি ভেক্টরে দুটো একই অর্ডারে আছে, একই ক্রমে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ করছে, তাহলে তার রেজাল্ট্যান্ট বা দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরটা কত হয়ে যাবে, এসি ভেক্টর, নট সি এ ভেক্টর, এসি ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র, তার থেকে কিন্তু সবগুলো আসছে। এবার অ্যাডিশনের চলে আসছি অ্যানালিটিক্যাল মেথড, মানে যেটা আমরা কিন্তু ব্যবহার খুব বেশি করি, অ্যানালিটিক্যাল মেথড যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি, যে কিভাবে দুটো ভেক্টরের মধ্যে যদি কোণ দেওয়া থাকে, কত কোণে আনত জানি, তাহলে সেই ভেক্টর দুটো লব্ধি ভেক্টর কিন্তু আমরা বের করতে পারি, প্লাস ভেক্টরের লব্ধি ভেক্টরের মানের সাথে সাথে ডিরেকশনটাও খুব সুন্দরভাবে বের করতে পারি। কীরকমভাবে, সেটাও কিন্তু আবার সামান্তরিক, এটা প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিকের সূত্র। কি বলছে, যে সামান্তরিকের সূত্রটা সেই সূত্রটা থেকেই আসবে। কীরকম, যদি দুটো বাহু, এটা পি ভেক্টর আর এটা কিউ ভেক্টর, দুটো ভেক্টর যদি সামান্তরিকের দুটো বাহু, এটা বাহুকে দিলাম এ বি বাহু আর ধরলাম এটা এ ডি বাহু, দুটো যদি নির্দেশ করে,
তাহলে কি আমি এখনই কি পেলাম যে সামান্তরিকটাকে কমপ্লিট করব। হ্যাঁ ঠিক আছে। তো এই সামান্তরিকের কর্ণটাই হয়ে যাবে এই পি আর কিউ এর লব্ধি ভেক্টর আর। এটা তো আমি বহুভুজ সূত্র থেকে এখনই পেলাম। এবার আর এর আমি মানটা বের করতে, আগে কিন্তু বহুভুজ এগুলোতে কিন্তু কোনোটা মান পাচ্ছি না, তাই না? এখন যদি একমাত্র সমকোণী ত্রিভুজ থাকে একমাত্র দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার করে করতে পারো, বাকি কিন্তু একটার ক্ষেত্রেও মান কিন্তু আমরা পাবো না, ঠিক আছে? শুধুমাত্র ডিরেকশনটা বলতে পারি, কিন্তু এটার ক্ষেত্রে সব কিছু এভরিথিং আমি পেয়ে যাবো। কীরকমভাবে দেখি, আমার এই বহুভুজ সূত্রের আগে আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি এখানে, যে দুটো ভেক্টর পি আর কিউ আলফা কোণে আনত, কিছু ডেটা দেওয়া আছে, পি আর কিউ ভেক্টর পরস্পর আলফা কোণে আনত, একে অপরের মধ্যে কোণটা হচ্ছে আলফা কোণ যদি হয়, তাহলে বলছে লব্ধি ভেক্টর আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এই হচ্ছে একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা কি, যদি বলা হয় যে লব্ধি ভেক্টরটা ধরলাম থিটা কোণ করে আছে কিউ ভেক্টরের সাথে, তাহলে ট্যান থিটার ভ্যালুও পেয়ে যায়, তাহলে ডিরেকশনটা পেয়ে যাবো। ট্যান থিটা ইকুয়াল টু কি, পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস আলফা। ঠিক আছে, এমনি এখন ফর্মুলা মতো লিখলাম, এক্ষুনি প্রুফ করে দিচ্ছি কীরকমভাবে প্রুফ হয়। ঠিক আছে, তো এই দুটো ফর্মুলা আমাকে প্রুফ করতে হবে। বহুভুজ সূত্রের সূত্র তো আমার জানা আছে, বহুভুজ সূত্রে যে সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দুটো ভেক্টর নির্দেশ করলে সামান্তরিকের কর্ণটাই হচ্ছে ওই লব্ধি ভেক্টর, কর্ণ যার ডিরেকশন হবে সেরকমভাবে। ঠিক আছে, যদি সামান্তরিকটা আমি এইভাবে ড্র করি, এটা একটা সামান্তরিক যদি হয়, আমি একটা বাহু যদি এরকমভাবে, তাহলে আমাকে সামান্তরিকটা কিন্তু আলাদাভাবে ড্র করতে হতো, এইভাবে ড্র করতে হতো। কারণ সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দুটো টেল কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এখানে একটা আলফা কোণে আনত হয়েছে, তাহলে এখানে এই কোণটা কিন্তু আলফা হতো না, এই কোণটাই আলফা হতো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে তার লব্ধি কিন্তু দেখো এবার চেঞ্জ হয়ে যাচ্ছে, লব্ধি কিন্তু এবার সামান্তরিকটা যদি এটা এই দুটো ভেক্টর যদি হতো, তাহলে কিন্তু লব্ধিটা হয়ে যেত তার এই ওয়াইজ হতো। এখন কিন্তু ডায়াগ্রামে কিন্তু আলাদা রকম দেখাচ্ছে। তাহলে কেন আলাদা হলো? এই ভেক্টরটা পি এর ভেক্টরে কিন্তু ডিরেকশন যা আছে, কিউ এর ভেক্টর ডিরেকশন কিন্তু আমি চেঞ্জ করে দিই। পি ছিল এডি বরাবর আর কিউ ছিল এবি বরাবর, কিন্তু আমি ঠিক উল্টো করে দিই, তার জন্য কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলে আসছি সেই প্রুফে, যে আর কি হলে কী করে। এখানে একটা আমরা অঙ্কন করব যে এবিকে বর্ধিত করব এমনভাবে যাতে এটার নাম হচ্ছে সি, এবিসিডি ট্রাপিজিয়ামের সি বিন্দু থেকে এবির বর্ধিতাংশের উপর একটা আমি লম্ব অঙ্কন করব। এটা হচ্ছে আমার 90 ডিগ্রি লম্ব অঙ্কন করব। তাহলে এখানে আমি ধরলাম বিইসি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার আমি এ ত্রিভুজ এইসি নিয়ে কাজ করব। ত্রিভুজ এইসি একটা সমকোণী ত্রিভুজ, যার ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে, যার পিথাগোরাসের সূত্র আমি লাগাবো। এসি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যাবে, ভূমি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার অর এসি স্কোয়ার ইকুয়াল টু এই মানে কি, এ বি প্লাস বি লিখতে পারি, তাহলে এ বি প্লাস বি এর স্কোয়ার প্লাস সি স্কোয়ার। নেক্সট লাইনে আমি আবার অর এসি স্কোয়ার ইকুয়াল টু, এটা ব্রেক করছি, এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ডট বি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, সব কিন্তু স্কেলার মানেই যাচ্ছে, আমি এখনও কিন্তু ভেক্টর সিম্বল দিইনি কোনো কিছুর ক্ষেত্রে। ঠিক আছে, অর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিই স্কোয়ার, এই বিই স্কোয়ার আর সিই স্কোয়ার, বি স্কোয়ার আর সি স্কোয়ারকে আমি কি লিখতে পারি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, কারণ বিইসিও একটা সমকোণী ত্রিভুজ,
তার জন্য আমি কি লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে এই জায়গায় আমি বিসি স্কোয়ার কিন্তু লেস করে সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার যা আছে আছে প্লাস বি স্কোয়ার আর সি স্কোয়ারের জায়গায় কি লিখবো বিসি স্কোয়ার প্লাস আরেকটা জিনিস আমি করব ছোট্ট করে যে বিই বিইকে একটু অন্যরকমভাবে লিখতে পারি। এটা কোন যদি আলফা হয় মানে কোন ডিএবি যদি আলফা হয় তাহলে ডেফিনেটলি এই কোণটাও অনুরূপ কোণ আলফা। তাহলে এই কোণটাও যদি আলফা হয় এই কোণটা কিন্তু আলফা, বড় কোণটা আলফা, এই কোণটা আলফা হচ্ছে। তাহলে যা হয় তাহলে আমি বিই বাই বিসি ইকুয়াল টু আমি কস আলফা লিখতে পারি। এখানে আমি লিখছি কস আলফা ইকুয়াল টু কি লিখবো বিই ভূমি বাই বি হচ্ছে ভূমি, আলফা কোণের বা থিটা কোণের ঠিক উল্টো দিকের বাহুটা হচ্ছে লম্ব, আর যেটা ইয়ে হয়ে থাকে সেটা বাকিতে বেঁচে থাকে সেটা হচ্ছে ভূমি। তাহলে বি বাই বিসি। তাহলে বি ইকুয়াল টু আমি লিখবো এখান থেকে বিই ইকুয়াল টু বিসি কস আলফা, তাই তো। তাহলে আমি এখানে 2ab আর বি জায়গায় লিখবো বিসি কস আলফা। এটা করার উদ্দেশ্য কেন এখনই দেখতে পেয়ে যাচ্ছি কেন উদ্দেশ্য। এবার সবগুলোর মান আমার জানা। আর সি মানে কি, এসি মানে কি লব্ধি আর স্কোয়ার, এবি মানে কি কিউ স্কোয়ার, বিসি মানে কি পি স্কোয়ার। তাহলে আমি এখানে লিখলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আগে পিছনে লিখলাম কিউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা পি স্কোয়ার প্লাস স্কোয়ার একই ব্যাপার। এবি মানে কি কিউ, বিসি মানে কি পি, তাহলে 2 ইন্টু পি কিউ কস আলফা। আমি কিন্তু আমার ডিজায়ার্ড যে ডেরিভেশনটা ছিল সেটা করে ফেললাম। আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে বোঝা যাচ্ছে খুব সহজেই হবে, কিন্তু তোমরা নিজেরা একবার দেখে নেওয়ার পর নিজেরা কিন্তু একটু প্র্যাকটিস করো, তাড়াতাড়ি করে হয়ে যাবে। এবার আমি নেক্সট প্রুফটা করবো ট্যান থিটা ইকুয়াল টু কীভাবে আসছে। ট্যান থিটা ইকুয়াল টু কেমনভাবে আসছে। ট্যান থিটা ইকুয়াল টু কি, থিটা কোথায়, এটা ট্যান থিটা। তাহলে কোন ত্রিভুজের কথা বলবো, সেই আবার ওই ত্রিভুজটা এ ই সি ত্রিভুজের কথাই বলবো। তাহলে এই ত্রিভুজে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব কত সিই লম্ব, থিটা কোণের বিপরীত বাহু লম্ব সি ডিভাইডেড বাই এই। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু সিই বাই এই। এবার সিকে তো সি হিসেবে লিখে দিচ্ছি আপাতত, আর এইকে আবার সে ব্রেক করবো এবি প্লাস বি হিসেবে, এবি প্লাস বিই হিসেবে। এখন একটা জিনিস একটু আগে আমি কিন্তু প্রমাণ করলাম বি ইকুয়াল টু বিসি কস আলফা, এটা আমি লিখে দিচ্ছি। তার আগে আরেকটা জিনিস কি লিখবো যে সিটাকে কীভাবে লিখতে পারি, যদি সাইন আলফা এই কোণটা দেখা যায়, সাইন আলফা এই ছোট্ট ত্রিভুজটার, ত্রিভুজ বিইসি এর সাইন আলফা ইকুয়াল টু এটা লম্ব মানে সিই বাই অতিভুজ মানে বিসি। তাহলে সি ইকুয়াল টু আমি কি লিখতে পারি বিসি সাইন আলফা, তাই তো। তাহলে একদম স্ট্রেট আমি এখানে পুট করে দেবো, সি ইকুয়াল টু কি লিখলাম বিসি সাইন আলফা, বিসি সাইন আলফা। এবি কি, এবি হচ্ছে এবি মান জানা আছে অসুবিধা নেই। এবি বি কি, একটু আগে বিকে পুট করেছিলাম, এখানে বি যেমন পুট করেছিলাম এই জায়গাটাতে, বি ইকুয়াল টু কি পুট করেছিলাম বিসি কস আলফা। তাহলে এখানে লিখবো বিসি কস আলফা। এবার কিছু না, শুধু মানগুলো আমি পুট করবো। বিসি মানে কি, আবার সেই বিসি মানে হচ্ছে পি সাইন আলফা ডিভাইডেড বাই এবি মানে হচ্ছে কিউ প্লাস আর বিসি মানে পি কস আলফা। এই যে ইকুয়েশনটা আমি পেয়েছিলাম, দুটোই কিন্তু আমার প্রমাণিত হয়ে গেল। এটা হচ্ছে ট্যান থিটার ক্ষেত্রে, ট্যান থিটা ইকুয়াল টু আমার এটা, আর লব্ধি কতটা হবে সেক্ষেত্রে কিন্তু আমার এই দুটো কম্বিনেশনে কিন্তু একটা দুটো ভেক্টরের অ্যাডিশনে যাবতীয় যা যা তথ্য থাকে সবগুলো আমরা পেয়ে যাই। কিভাবে, কিছু স্পেশাল কেসের মাধ্যমে একটু দেখছি। ঠিক আছে, ফর্মুলা দুটো আছেই লেখা, আমি এগুলো মুছে ফেলি, কিছু স্পেশাল কেসেসে দেখি।
দুটো ডেরিভেশনই কিন্তু নিজেরা কিন্তু প্র্যাকটিস করবে, হ্যাঁ, একাধবার করলেই হয়ে যাবে, কিন্তু না দেখে একবার ভালো করে বুঝে নিয়ে প্র্যাকটিসটা করবে। ক্লাস 11-এর এই তো শুরু, যত ডেরিভেশন প্র্যাকটিস করবে তত কিন্তু ভালো লাগতে লাগবে, তাই তো। এবার কিছু স্পেশাল কেস দেখব, মানে কিছু বিশেষ ক্ষেত্রগুলো। যেমন ফার্স্ট, যদি দুটো ভেক্টরের মধ্যে কোণ আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হতো, মানে কি দুটো ভেক্টর 0 ডিগ্রি হওয়ার অর্থ কি, আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি দুটো ভেক্টর হচ্ছে একই দিকে, এটা হচ্ছে পি ভেক্টর হতো এদিকে, আর একই দিকে সমান্তরাল হবে বা একই লাইনের উপর এভাবে একটা। তাহলে দেখি কি হবে, ফর্মুলা এখানে পুট করে দিই, আলফার মান মানে কস আলফা 0, কস আলফা মানে কস 0 ডিগ্রি মানে হচ্ছে আমার আনসার হচ্ছে 1, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, তাহলে আর ইকুয়াল টু হতে আমার পি প্লাস কিউ এর হোল স্কোয়ারের রুট, মানে অ্যাকচুয়ালি পি প্লাস কিউ। এটা হচ্ছে সর্বোচ্চ মান, মানে ম্যাক্সিমাম ভ্যালু কোনো লব্ধি, তাহলে দুটো ভেক্টরের লব্ধির সর্বোচ্চ ভ্যালু থাকবে কখন, আর ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কখন থাকবে, যখন দুটো ভেক্টরের মধ্যে কোণ আলফা ইকুয়াল টু হবে যখন 0 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট, যদি আলফা ইকুয়াল টু যদি হয় 180 ডিগ্রি, তাহলে কস 180-র ভ্যালু কত, -1, তাহলে এই যে ফর্মুলায় পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ, এখানে -1 পুট করবো, মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ, তার মানে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু আমার হয়ে যাবে পি মাইনাস কিউ। এটা হচ্ছে একটা ভেক্টরের মিনিমাম ভ্যালু, দুটো ভেক্টরের লব্ধির মিনিমাম ভ্যালু। তাহলে ভিডিও ভেক্টরের লব্ধি মিনিমাম কখন পাবো, যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে মিনিমাম তখনই হয়ে যাবে যখন এই ভেক্টর এই দিক বরাবর কাজ করবে আর এই ভেক্টর এই দিক বরাবর কাজ করবে। এই জন্যই দুটো একই পয়েন্টে যদি একই মানের ভেক্টর সমান এবং বিপরীতমুখী দুটো ভেক্টর হয়, এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, এইদিকেও একটা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, তার জন্যই কিন্তু আনসার হয়ে যেত লব্ধি বল বা মোট মানে উদ্ভূত এখানে লব্ধি যে বলটা হতো সেটা কিন্তু 0 হয়েছিল। কেন, কারণ পি ইকুয়াল টু কিউ করো, আনসার হয়ে যাবে 0। এবং সর্বোচ্চ কখন হবে, যদি পি প্লাস মানে কিউ যেহেতু হয়ে আছে, কারণ যখন দুটো ভেক্টর কিন্তু একই দিক বরাবর কাজ করবে। ঠিক আছে, থার্ড কেস হচ্ছে, এইটার ক্ষেত্রে একটু বলে দিই তারপর থার্ড কেসে যাচ্ছি। এটার ক্ষেত্রে কিন্তু আলফা ইকুয়াল টু যদি 0 পুট করি, এই ফর্মুলাটায় কী হয়ে যাবে, ট্যান থিটা যেহেতু সাইন 0 হয়ে গেল, সাইন আলফা মানে এই ফর্মুলাটা যাচ্ছি, পি সাইন আলফা ইকুয়াল টু 0, ফার্স্ট কেস এসে আলফা ইকুয়াল টু 0 মানে ট্যান থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, 0, উপরে 0 নিচে যাই থাকুক তাহলে 0, মানে থিটা 0, মানে লব্ধি যে ভেক্টরটা হবে এটা কী হয়ে যাবে এই দিকেই, মানে এই একটা ভেক্টর যদি হয় পি ভেক্টর, এই ভেক্টর যদি হয় কিউ ভেক্টর, লব্ধি ভেক্টরও হয়ে যাবে আর একই দিকেই হবে, এই জন্য ট্যান থিটা। এই যে থিটা কী হয়েছিল, লব্ধিটা কিন্তু একটা ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করেছিল, ওই অ্যাঙ্গেলেই চলে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট, এটার ক্ষেত্রে যদি আমি সাইন 180 বসাই, কী হয়ে যাবে, ট্যান থিটা ইকুয়াল টু সাইন 180-র ভ্যালু কত, আবার সে একইভাবে 0। তার মানে কি এই ভেক্টরটা এই দিক বরাবর কাজ করছিল, এই ভেক্টরটা উল্টো দিক বরাবর কাজ হচ্ছিল। এখন যে লব্ধি ভেক্টরটা হয়ে আছে, তো তার সাথে এই অ্যাঙ্গেলটা আইদার যদি আমি ধরে রেখেছি এই ভেক্টরটা গ্রেটার, ওই জন্য পি মাইনাস কিউ রেখেছি, এটা পি ভেক্টর ধরে রেখেছি, এটা একটু লম্বা লেন্থ করে দিচ্ছি, পি ধরে রেখেছি, এটা কিউ, তাহলে এই যে এটা অ্যাঙ্গেল করে যাবে ট্যান থিটা। ঠিক আছে, সরি, এটা কিউ এর দিকেই যাবে, কিউ এর অ্যাক্সিসেই যাবে, তাহলে এক্ষেত্রে এই আর ভেক্টরটা হচ্ছে এই কিউ বরাবর, কিউ এর সাথে ট্যান থিটা 0, না আর এর ডিরেকশন হচ্ছে এই বরাবরই হবে। ঠিক আছে, এটা তো একটা মানের মতো লেখা আছে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। যদি এর ফর্মুলাটা দেখো, আমি কিন্তু এখানে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2p কিউ ছিল, ঠিক আছে, ওই জন্য পি মাইনাস, তো সেটা কোনো ফ্যাক্টর নাই, এটা পি প্লাস কিউ ধরা, মানে আমার কথাটা হচ্ছে যে এটাও 0 ডিগ্রি হবে, এটাও 0 ডিগ্রি হবে, মানে ওই ওয়াইজই হবে, আইদার এটার সাথে একটা অ্যাঙ্গেল, মানে যে কোনো একটা ভেক্টরের সাথে তো ওই অ্যাঙ্গেলেই যাচ্ছে, আইদার পি বা কিউ এর সাথে অ্যাঙ্গেলের পরেও যাবে। এখানে যদি থিটা ধরে নিই, এই অ্যাঙ্গেলটাকে কোনো একটা ধরে নিই, তাহলে ফর্মুলাটা একটু মডিফাই হবে, কিন্তু ফর্মুলা কিন্তু বেসিক জিনিসটা সেম থাকবে। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে আমার আলফা ইকুয়াল টু 0
আর আলফা ইকুয়াল টু 180 কেস, মানে দুটো ভেক্টর যখন আইদার একই দিকে বা বিপরীত দিকে কাজ করে। এখন দুটো ভেক্টর যদি লম্বভাবে কাজ করে, মানে আলফা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হওয়া মানে এটা সামন্তরিক না, এটা একটা আয়তক্ষেত্র রূপ নিয়ে নেবে। আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পি আর কিউয়ের মধ্যে, এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হয়, তাহলে এখানে কি বসাবো, কস 90 ডিগ্রির ভ্যালু কত, 0। তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাবে, আনসার হয়ে যাবে আমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন ট্যান থিটার ভ্যালুটা কত হয়ে যাবে দেখি, ট্যান থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, পি সাইন 90, সাইন 90, পি এর ভ্যালু কত, সাইন আলফা মানে সাইন 90 মানে 1, আর কিউ লিখবো কস 90-র ভ্যালু 0, মানে পি বাই কিউ হয়ে যাবে, এটা পি বাই কিউ হয়ে যাবে। মানে ডিরেকশানটা কীরকম হয়ে যাবে, যে লব্ধি ভেক্টর ডিরেকশান কর্ণ বরাবর হবে, কর্ণই তো, তাই না। এই অ্যাঙ্গেলটা থিটা, তাই নাকি, এটা কি ছিল, এটা ভেক্টর ছিল, এই ভেক্টরটা ছিল পি ভেক্টর, এটা ছিল আমার কিউ ভেক্টর। তো আলটিমেটলি থিটা কোণে বিপরীত পাবো পি, এটা কিউ, তাহলে পি বাই কিউ ট্যান থিটাই করলো। তাহলে এইভাবে কিন্তু সবগুলো জিনিস প্রমাণ হয়ে যাবে। এখন যদি এটা দুটো পি ইকুয়াল টু কিউ হয়, পি ইকুয়াল টু কিউ হয়, মানে দুটো ভেক্টর যদি ইকুয়াল ভেক্টর কিন্তু লম্বভাবে কাজ করে, তাহলে লব্ধি ভেক্টরটা কী হয়ে যাবে, খুব সহজেই বলতে পারবো, পি ইকুয়াল টু কিউ যদি হয়, থিটা ইকুয়াল টু হয়ে যাবে 45 ডিগ্রি, মানে ট্যান থিটা ইকুয়াল টু 1 হতো, মানে 1 মানে ট্যান 45 ডিগ্রি, তাহলে থিটা 45 ডিগ্রি, মানে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রে, মানে একটা সমান দুটো বাহু আছে, এই দুটো যদি দুটো ভেক্টর নির্দেশ করে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ, তো জানি এই অ্যাঙ্গেলটা কত হয়, সবসময় 45ই হয়, ওই জন্য আনসার বেরিয়েছে আমার 45 ডিগ্রি। তাহলে এই যে ভেক্টর অ্যাডিশন রিলেটেড যাবতীয় যত কিছু, এখান থেকে কিন্তু ভালোভাবে আমরা ভেক্টরের সংযোজন করে উঠে থাকি। এবং আগে যা যা দেখালাম, ভেক্টরের কোণ হোক, ইউনিট ভেক্টর সম্বন্ধে ডিরেকশন হোক, প্লাস জিওমেট্রিক্যাল ওয়েতে যে ত্রিভুজের সূত্রগুলো, সেখান থেকে বহুভুজ আর সামান্তরিক সূত্রগুলো এসছে, এগুলো একটু ভালো করে করো আর একটু প্র্যাকটিস করো ভালো করে। এবং নেক্সট আমি আবার সেই ভেক্টর অ্যালজেব্রাতেই, আমরা তো আপাতত শুধু যোগ শিখলাম, এবারে বিয়োগ শিখতে হবে, মানে সাবট্রাকশন শিখতে হবে, তারপরে গুণ, এবং ভেক্টরের ডট আর ক্রস মানে গুণটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তখন কিন্তু ভালো করে প্রশ্ন করো।